আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। কাশ্মীরের স্বাধিকার আন্দোলনে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের। রাজনীতিতে আসছেন ইমরান খানের দুই ছেলে। এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি ৬০ ব্রিটিশ এমপির। ইউরোপীয় ইউনিয়নকে ইরানের হুঁশিয়ারি। এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল। গাজায় সন্তানহারা মায়ের আর্তনাদ। এবার বিস্তারিত। আগামী ২৫ বছরের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে ২০১০ থেকে ২০ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম জনসংখ্যা। ভারতও এর ব্যতিক্রম নয়। গত ১০ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি, যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি। ওই প্রতিবেদনে বলা হয়েছে ভারতে মুসলিম জনসংখ্যা ৩.৫৬ কোটি বৃদ্ধি পেয়েছে, তবে হিন্দু ধর্মে ধর্মান্তরের হার খুবই কম। প্রতিবেদন অনুসারে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৪৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা অন্য সকল ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি। মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউ এর রিপোর্ট অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে ২৮০ কোটিতে। সেই হিসাবে ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত। এদিকে জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘোষণা দিয়ে বলেছেন, জম্মু ও কাশ্মীরে যারা স্বাধিকার অর্জনের জন্য সংগ্রাম করছেন তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখা হবে। রোববার জিও নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন। প্রতি বছর ১৩ জুলাই পালিত হয় কাশ্মীর শহীদ দিবস। ১৯৩১ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরের ডোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের সময় ২২ জন কাশ্মীরি প্রাণ হারান। তাদের স্মরণেই দিবসটি পালন করা হয়। শাহবাজ শরীফ বলেন, এই দিনটি কাশ্মীরের মুসলমানদের সহজাত দৃঢ়তা, অটল মনোভাব ও বর্বর বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিরোধের প্রতীক। স্বাধীনতা, মানবাধিকার ও কাশ্মীরিদের অধিকার রক্ষার সংগ্রাম ইতিহাস জুড়ে অব্যাহত রয়েছে। কাশ্মীরের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের ন্যায়সঙ্গত সংগ্রামে জীবন উৎসর্গ করে আসছে। তিনি আরও বলেন, পাকিস্তান সরকার ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। এ সময় তিনি জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর সমস্যার সমাধান ও জম্মু ও কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এদিকে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর দেশব্যাপী বিক্ষোভের দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাশিম নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর সে কারণে যুক্তরাষ্ট্রের তদবির প্রচেষ্টার পর দুই ভাই পাকিস্তানে আসার পরিকল্পনা করছেন। আগামী ৫ আগস্ট পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এই দিনে পিটিআই নেতা ইমরান খানকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়। এই দিনটিকে স্মরণ করেই তারিখটি নির্ধারণ করা হয়েছে। ইমরান খানের বোন আলিমা খান স্থানীয় গণমাধ্যমকে বলেন, এটি আর কেবল রাজনৈতিক বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয়। ইমরান খানের ছেলেরা তাদের বাবার সঙ্গে এবং পাকিস্তানের জনগণের সঙ্গে থাকবেন। এছাড়া ইমরান খানের দুই ছেলে সম্প্রতি তার বাবার কারাগারের অবস্থান নিয়ে কথা বলতে একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা বলেন, ইমরান খানকে ভেঙে ফেলার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। পডকাস্টের জন্য ইমরান খানের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন তারা, যদিও তারা বলেছিলেন তাদের বাবা তাদের রাজনীতিতে অংশগ্রহণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন, কারণ এই অঞ্চলে বংশগত রাজনীতির প্রসার এবং মাত্রায় দুটি দলের আধিপত্য রয়েছে। এদিকে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির সাথে প্রধান অন্তরায় হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই বলছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার গোলান। শনিবার তিনি স্পষ্টভাবে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বলেন, জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে। গোলান দাবি করেন, মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে প্রমাণ মিলেছে নেতানিয়াহু, অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার স্বার্থে বন্দিমুক্তি ও যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো বারবার নস্যাৎ করেছেন। এক্সে দেয়া এক পোস্টে ডেমোক্রেটিক পার্টির নেতা গোলান বলেন, এই চুক্তি বাধাগ্রস্ত করছেন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা। সেনা ও বন্দীদের জীবন তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা
নিজেদের মন্ত্রিত্ব ও পদ রক্ষা করা। তিনি আরও বলেন, নেতানিয়াহু, স্মোত্রিচ ও বেন গাভির হলো চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠী, যারা পুরো দেশকে এক নির্মম নরকের দিকে ঠেলে দিচ্ছে। বারবার শান্তি প্রচেষ্টা বানচাল করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলায় মেতেছে। এদিকে বন্দি বিনিময় চুক্তি দ্রুত কার্যকরের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার রাতভর হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনরোষ এবং চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে গাজায় ইসরায়েলের জাতিগত নিধনের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের কমপক্ষে 60 জন আইন প্রণেতা। সেই সঙ্গে অবিলম্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। ক্ষমতাসীন লেবার পার্টির 59 জন আইন প্রণেতা বৃহস্পতিবার এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি লিখেছেন। চিঠি দেওয়ার বিষয়টি শনিবার প্রকাশ্যে আসে। গাজার বাসিন্দাদের জন্য তথাকথিত মানবিক নগরী গড়ে তুলতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত্তাজের পরিকল্পনার সমালোচনা করেন তারা। এমপিরা গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার ধ্বংসস্তূপে ত্রাণের অজুহাতে তাবুর শহর গড়ে তোলার ইসরায়েলি পরিকল্পনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তরকে জাতিগত নির্মূল বলে বর্ণনা করেছেন তারা পররাষ্ট্রমন্ত্রী লেমিকে ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণার পর আমরা গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে গাজার সব ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে রাফার ধ্বংসস্তূপে একটি ক্যাম্পে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে তাদের বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা এটিকে জাতিগত নিধন হিসেবে দেখছি। তারা চিঠিতে লিখেছেন, আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আমাদের নিজেদের 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতিকে ক্ষতিগ্রস্ত করছি এবং এই বার্তা দিচ্ছি যে বর্তমান পরিস্থিতি চলতে থাকবে এবং এর মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত মুছে ফেলা এবং দখলের পথ তৈরি হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করা হলে পরমাণু কর্মসূচিতে তাদের ভূমিকা শেষ হয়ে যাবে। শনিবার তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চার্লস দ্য অ্যাফেয়ার্স এবং কূটনৈতিক মিশনের প্রধানদের সাথে বৈঠকে বক্তব্য রাখেন আরাকচি। তিনি বলেন, যদি ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রক্রিয়া সামনে নিয়ে এগিয়ে যায়, তাহলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমস্যা আরও জটিল হয়ে উঠবে। তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করার বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা করছে। আলোচনা শুরুর সময়, স্থান, কাঠামো, উৎপাদন ও সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা প্রয়োজন তার সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আরাকচি। তিনি আরও বলেন, বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুধু আলোচনা হবে, তাদের সামরিক সক্ষমতা নিয়ে নয়। এদিকে গাজায় ফের ইসরায়েলের আগ্রাসনে উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন অন্তত 110 জন। এর মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন। আহত হয়েছেন 180 জনেরও বেশি। শনিবার রাফার উত্তরাংশে আল শাকুস সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হয়েছেন অনেকে। ঘটনার পর নিহতদের স্বজনরা ভিড় করেন খান ইউনুসের নাসের হাসপাতালে। এ সময় চোখের সামনে সন্তানের লাশ দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন এক মা। বলেন, এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল আমার সন্তান। আমার পরিবার শেষ হয়ে গেছে। মেয়েটি আইসিইউতে, বাকি পরিবারের সদস্যরা সব মৃত। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।